ডার্বির উত্তাপ শুরু হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের শেষ হোম ম্যাচ 18ই নভেম্বর রাত 8টায় যেই ম্যাচটা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে এবং সেই ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে। এরই মাঝে বাংলাদেশে ইন্ডিয়া টিম তারা গতকাল সন্ধ্যায় তারা চলে এসেছে। আজকে তাদের প্র্যাকটিসও রয়েছে, যদিও সেই প্র্যাকটিস সেশনটা থাকবে ক্লোজ ডোর, সেখানে সাংবাদিকদের কোনো সুযোগ থাকছে না। খুব স্বাভাবিকভাবে এটা হয়ে থাকে, কারণ ম্যাচ ডে -2তে টিমগুলো আসলে প্র্যাকটিস করলে নিজেদের টাকায় করে থাকে, নিজেদের ব্যবস্থাপনায় করে থাকে। সুতরাং সেই হিসেবে ম্যাচ ডে -1-এ তারা প্র্যাকটিসটা করবে ন্যাশনাল স্টেডিয়ামে। এবং ইন্ডিয়ান টিম যখন আসলো সেখানে বেশ কিছু আমরা নতুন মুখ দেখলাম, যাদেরকে এতদিন ধরে আসলে আমরা ইন্ডিয়া টিমে দেখি তাদের অনেকেই এই দলটার সাথে নাই। সবকিছু মিলিয়ে তৌসিফ, এই ইন্ডিয়া দলকে একটু হলেও আগের ইন্ডিয়া থেকে কম শক্তিশালী মনে হচ্ছে কিনা? কম শক্তিশালী আসলে ওই অর্থে কি বলা যায়? ইন্ডিয়া যে ধরনের ম্যাচ খেলেছে পুরো বছর জুড়ে, হয়তো এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তারা খুব একটা সুবিধা করতে পারেনি, রেজাল্টগুলো আসেনি। লাস্ট দুটো ম্যাচ তারা দুটোই হেরেছে, সিঙ্গাপুরের এগেনস্টে হোম অ্যান্ড অ্যাওয়ে। কিন্তু দুটো হারেনি, একটা ড্র করেছিল লাস্ট মোমেন্টের গোলে, আর একটা হেরেছিল। তো ওই হিসেবে ইন্ডিয়াকে আমি অত দুর্বলভাবে দেখছি না। তবে বাংলাদেশে যারা আসলো বিশাল একটা বহর নিয়ে আসলো, হয়তো তাদের কোনো গেম প্ল্যান আছে, হয়তো সেভাবেই তারা মন মানসিকতা জুটিয়ে এসছে যে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের হোম ক্রাউডের এগেনস্টে খেলাটা খুব বেশি সহজ হবে না। এক্স্যাক্টলি। এবং ইন্ডিয়া টিম নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ইন্ডিয়া থেকে কলকাতার সাংবাদিক সৌরভ মুখার্জি। সৌরভ দা, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে আপনাদের খুব টাইট একটা স্কেডিউল রয়েছে। লোথার ম্যাথিউস এই মুহূর্তে আসলে আপনাদের ইন্ডিয়াতে রয়েছে, তার প্রোগ্রাম রয়েছে, এর মধ্যেও আপনি আমাদের সাথে সময় দিচ্ছেন। আচ্ছা সৌরভ দা, ইন্ডিয়ার প্র্যাকটিস গুলো আসলে কেমন হলো? ক্যাম্পটা কেমন ছিল? এই ম্যাচের আগ পর্যন্ত ভুটানের সাথে একটা ক্লোজ ডোর ম্যাচ তারা খেলেছে, এবং মোহনবাগানের প্লেয়ারদেরকে তো আলটিমেটলি খালিদ জামিল তার এই সফরটায় রাখছেন না। এই দল নিয়ে প্র্যাকটিসটা ইন্ডিয়ার আসলে কেমন গেছে? ইন্ডিয়া এই ম্যাচটাকে হয়তো দেখতে গেলে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা সেভাবে ভারতের কাছে গুরুত্ব নেই, কারণ যদি আমরা কোয়ালিফিকেশনের কথা দেখি তাহলে কিন্তু ভারতের সেভাবে আর কোয়ালিফিকেশনের সুযোগ নেই। কিন্তু ভারত এই ম্যাচটাকে, বিশেষত খালিদ জামিল কিন্তু এই ম্যাচটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন, কারণ তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে একটা আলাদা করে পরিকল্পনা নিয়েছেন দল নিয়ে, যে দলটাকে কিভাবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে তৈরি করা যায়। শেষ কয়েক বছর ভারতীয় দল যে পারফরমেন্স করেছে সেখান থেকে উনি বের করতে চাইছেন। তো সেই দিক থেকে গত 6 তারিখ থেকে ভারত ক্যাম্প করেছে বেঙ্গালুরুতে, এবং সেখানে কিন্তু তিনি একদম একটা নতুন দল তৈরি করতে চাইছেন বলা চলে। কারণ আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে প্রচুর নতুন মুখ রয়েছে এই দলটায়, এবং যে কথাটা আপনি বলছিলেন যে মোহনবাগান ফুটবলাররা যাদেরকে সবসময় ন্যাশনাল টিমে দেখা যায়, বিশেষত আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর, এই ধরনের ফুটবলাররা কিন্তু নেই। ফলে তাদেরকে ছাড়া একটা অন্যরকম চ্যালেঞ্জ বলা যেতে পারে। কিন্তু এই যে ইয়াং স্কোয়াডটা রয়েছে এরাও কিন্তু আইএসএল এ পরীক্ষিত, আইএসএল এর মঞ্চে খেলেছে, এবং তারাও কিন্তু বিদেশি কোচেদের তত্ত্বাবধানে নিজেদেরকে তৈরি করেছে। ফলে এই টিমটার মধ্যে কিন্তু একটা আলাদা তাগিদ রয়েছে নিজেদের মধ্যে, যে যাতে পারফর্ম করতে হবে ন্যাশনাল টিমে, এবং খালিদ জামিল কিন্তু সেই দিকটাতে নজর রাখছে। ফলে ম্যাচটা অবশ্যই বাংলাদেশের সাথে এর আগেও আমরা দেখেছি, ভারত বাংলাদেশ ম্যাচ মানে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো এই ম্যাচটাতেও আমরা সেরকমই একটা কন্টেস্ট আমরা অপেক্ষা করছি। সৌরভ দা, আমি এই ফুটবল শোয়ের নতুন সংযোজন, নতুন মুখ তৌসিফ হাসান ভাইদের সঙ্গে যোগ হয়েছি। আপনার সঙ্গে হয়তো ওভাবে পরিচয়টা হয়নি। আমার প্রশ্ন আপনার কাছে থাকবে যে রায়ান উইলিয়ামস, যাকে নিয়ে একটা আগ্রহ বাংলাদেশের সমর্থকদের জন্মেছে ইদানিং সময়ে, প্লাস এই দলের সঙ্গেও তিনি এসছেন ঢাকায়, তার খেলার ব্যাপারে বাংলাদেশের বিপক্ষে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা, বা কি প্রসিডিওরের ভেতর দিয়ে যেতে হচ্ছে ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনকে? একদমই আপনি যে কথাটা বললেন, আমি যেটা বলছিলাম যে এই ম্যাচটার একটা আলাদা গুরুত্ব রয়েছে, ঠিক তার মূল কারণ হচ্ছে রায়ান উইলিয়ামস। কারণ রায়ান উইলিয়ামস সদ্য যোগ দিয়েছেন, তিনি ক্যাম্প করেছেন বেঙ্গালুরুতে, যে ক্যাম্প হয়েছে, এবং রিসেন্ট যে ভুটানের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা ইন্ডিয়া খেলেছে সেখানেও কিন্তু রায়ান খেলেছিলেন। কিন্তু ফার্স্ট টিমে তিনি থাকবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই, কারণ অস্ট্রেলিয়ান ফেডারেশনের পক্ষ থেকে যে নো অবজেকশন সার্টিফিকেটটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত পায়নি, লাস্ট খবর আমরা যতক্ষণ পর্যন্ত পেয়েছি। ফলে সেটার অপেক্ষায় রয়েছে। তবে এইটুকু বলতে পারি, খালিদ জামিল যেভাবে পরিকল্পনা করছেন তাতে কিন্তু রায়ানকে খেলানোর জন্য তিনি
আপ্রাণ চেষ্টা করছেন এই ম্যাচে। এবং এই জায়গায় ধরানো হচ্ছে সুনীল ছেত্রীকে তো আমরা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ যেটা বাংলাদেশ শিলংয়ে যে খেলেছিল সেখানে আসলে আমরা দেখছিলাম তিনি রিটায়ারমেন্ট থেকে ফিরেছেন। এই যে আপনার সুনীল ছেত্রী এই ম্যাচটায় নেই, একই সাথে আপনার মোহনবাগানের ফুটবলাররাও নেই, অ্যাটাকিং সাইড থেকে কি ভারতের এই ফ্রেশ লেগগুলোর ওপর একটু চাপ বেড়ে গেল কিনা? অবশ্যই চাপ থাকবে, কারণ এই ম্যাচটা নিয়ে কিন্তু একটা অন্যরকম ডিম্যান্ড রয়েছে। কোয়ালিফিকেশনের সুযোগ না থাকলেও ভারত বাংলাদেশ দ্বৈরথ মানে সেটা ক্রিকেট হোক বা ফুটবল, সেই ম্যাচটা সবসময় আমরা হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে কাউন্ট করি এবং সমর্থকদের একটা চাপ থাকে। সেখানে সুনীল ছেত্রীর মতো ফুটবলার নেই, রায়ান উইলিয়ামস খেলবেন কিনা সেটা এখনো জানা নেই, ফলে অবশ্যই শক্তির নিরিখে একটু হলেও পিছিয়ে থাকবে। তবে খালিদ জামিল সবসময়, মানে আমরা আইএসএল এ তো ওনাকে অনেকদিন ধরেই কোচিং করাতে দেখছি, উনি কিন্তু সবসময় ইয়াং ফুটবলারদের উপর একটু বেশি ভরসা করেন এবং সেইভাবেই উনি দল তৈরি করেন। ফলে আশা করা যায় যে সেশনটা উনি করেছেন, যে ক্যাম্পটা করেছেন, সেখানে নিশ্চয়ই ফুটবলারদের তৈরি করেছেন। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে এই ম্যাচটা একটু হলেও ইন্ডিয়ার ওপর চাপ বেশি থাকবে। অসংখ্য ধন্যবাদ সৌরভ মুখার্জি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হয়তোবা এই ম্যাচ নিয়ে আপনার সাথে আরো কথা হবে। থ্যাঙ্কস আ লট। নিশ্চয়ই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। এই ম্যাচটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে কথা হবে। ইনফ্যাক্ট নেপালের ম্যাচ দেখার পর মনে হয় ইন্ডিয়া আবার নতুন করে হামজাকে নিয়ে আসলে প্ল্যান করতে হবে তাদের। অবশ্যই হামজা যখন সেন্টার ডিফেন্ডিং মিড থেকে শুরু করেন, যখন দলের একটা ভালো পজিশন থাকে না, বাংলাদেশ দলের গোল করার দরকার হয়, যখন হামজা একটু সামনে এগিয়ে যান, হামজা কত বড় থ্রেট হতে পারেন প্রতিপক্ষের ওপর, আর সেটা হয়তো ভারত ইতিমধ্যে জেনে গেছে নেপালের ম্যাচটা দেখার পর। কারণ দেখেন, আপনি যখন ভারত যখন প্রথম ম্যাচটা বাংলাদেশের সাথে খেললো এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মার্চ মাসে, তখন কিন্তু হামজা আপনার প্রপারলি অ্যাজ আ নাম্বার 6 হিসেবে ওই ম্যাচটা অপারেট করেছিলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি অপারেট করেছিলেন। এই ম্যাচটা, লাস্ট ম্যাচটা নেপালের এগেইনস্টে তার সেই গোলগুলো, এখন হামজাকে যদি একটু ওপরে খেলিয়ে দেয়া হয় তখন সেটা ভারতের এই ডিফেন্স লাইনের ওপর কতটুকু ট্রাস্ট তিনি সৃষ্টি করতে পারবেন সেটাও কিন্তু খালিদ জামিল তিনি ওই প্ল্যানটাতে আসলে ওয়ার্কআউট করবেন। দেখেন, ভারতের ধরেন হচ্ছে এই যে মোহনবাগানের 8 জন ফুটবলার নেই, সুনীল ছেত্রী তিনি এই ম্যাচটায় তাকে রাখা হলো না। ইনফ্যাক্ট হয়তোবা ধারণা করা হচ্ছে সুনীল ছেত্রী হয়তোবা মানে চূড়ান্ত রিটায়ারমেন্টের ঘোষণাটাও যে কোনো টাইমে তিনি দিয়ে দিতে পারেন, কারণ এই নভেম্বরের উইন্ডোর পর আপনার খেলা হচ্ছে আবার নেক্সট যে হংকং উইন্ডোতে মার্চে হংকং এর এগেইনস্টে ইন্ডিয়ার খেলা। এর বাইরেও আপনি যদি ইন্ডিয়ার টিমটা যদি দেখেন, সেইখানে হচ্ছে কি ডিফেন্স লাইন নিয়ে আমার মনে হয় খুব বেশি আসলে ইন্ডিয়াকে ভুগতে হবে না, কারণ ইন্ডিয়ার যে আপনার মেইন ফেস যাদেরকে আমরা ডিফেন্ডার হিসেবে দেখে থাকি তাদের সবাই কিন্তু মোটামুটি আছেন। আপনি এক জায়গাটার মধ্যে শুভাশিস বোস অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে যাকে দেখে থাকেন ইন্ডিয়ার রিসেন্টলি সবগুলো ম্যাচে, সেই শুভাশিস বোসের জায়গায় আকাশ মিশ্র তিনি হয়তো বা খেলতে যাচ্ছেন। রাইট ব্যাকে সন্দেশ ঝিঙ্গান সেন্টার ব্যাক হিসেবে তিনি থাকছেন, এবং রাহুল ভেকে আনোয়ার আলীও কিন্তু বেশ ইনজুরি থেকে কাটিয়ে ওঠার পর ভালো একটা রানে কিন্তু তিনিও রয়েছেন। সুতরাং রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী, আকাশ মিশ্র বেশ সলিড একটা ডিফেন্ডিং লাইন আপ তাদের রয়েছে, এবং গুরপ্রীত সিং সান্ধু অ্যাজ এ গোলকিপার তিনি তো আসলে ইন্ডিয়া টিমটার সাথে আছেন। এবং এই গুরপ্রীত সিং সান্ধু তিনি বাংলাদেশের এগেইনস্টে তার খেলে অভ্যাস আছে। ইনফ্যাক্ট আপনার যেই সাফ বাংলাদেশ খেললো, অর্থাৎ 2021 সাফের কথা যদি আপনি খেয়াল করে থাকেন, সেই ম্যাচে বাংলাদেশ 1-1 গোলে ড্র করলো, সেই ম্যাচের গোলকিপার ছিলেন গুরপ্রীত সিং সান্ধু। এর আগেও কিন্তু আপনার ওই সল্ট লেকে বাংলাদেশ যেই ম্যাচটা সাদুদ্দিনের গোলে ইন্ডিয়ার মাটিতে যে ড্র করে আসলো, সেই ম্যাচের গোলকিপারও ছিলেন গুরপ্রীত সিং সান্ধু। সুতরাং বাংলাদেশের ফুটবলাররা হয়তো জানেন বা হাভিয়ার কাবরেরার আন্ডারে গুরপ্রীতের এগেইনস্টে বাংলাদেশ খেলে নাই, তারপর হচ্ছে ওই ওয়ালটা কিভাবে ব্রেক করতে হয় এইটা মনে হয় হচ্ছে বাংলাদেশের কিছুটা হলেও জানা আছে। আর বাংলাদেশের ওই স্ট্রেংথটা, গোল স্কোরিং স্ট্রেংথটা এখন অনেকটাই কম। যদি হামজার ব্রিলিয়ান্সের দিকে আমরা তাকাই, হামজার 2টো গোল ছাড়া আসলে সেই ম্যাচে পাওয়ার কিছু ছিল না। মিডফিল্ড নিয়ে কিছু বলেন। ইন্ডিয়ার মিডফিল্ডে আসলে বোঝাই যাচ্ছে যে আপুইয়ার মিসিংটা, মোহনবাগানের সেই ফুটবলারের মিসিংটা হচ্ছে বড় একটা মিসিং হয়ে থাকবে খালিদ জামিলের এই দলটায়। তারপর আসলে নিখিল প্রভু রয়েছেন, মাহেশ সিং নাওরম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলবেন, সুরেশ সিং ওয়াংজাম, ব্রিসন ফার্নান্দেস রয়েছেন, ম্যাকার্টন লুইস নিক্সন তিনিও লাস্ট আইএসএল সিজনটা, অর্থাৎ যেবার আইএসএলটা শেষ হলো সেই লুইস নিক্সন বেশ ভালো একটা রান তিনি মেইনটেইন করছিলেন। তবে ইন্ডিয়ার জন্য এই ফরওয়ার্ড লাইনটায় দেখুন, এডমুন্ড লালরিন্দিকা তিনি নতুন করে তাকে ইনক্লুড করা হয়েছে। রায়ান উইলিয়ামসের খেলা না খেলা এই ম্যাচটার সেটার উপর ডিপেন্ড করছে। ধরুন হচ্ছে খালিদ জামিলকে হয়তো আমরা দেখবই যে অনেকটা 4-4-2 ফরমেশনে তিনি যাবেন, সেই জায়গাটায় হচ্ছে তার ফার্স্ট টার্গেটটাই আসলে থাকবে রায়ান উইলিয়ামসের সার্ভিসটা যদি তিনি নিশ্চিত করতে পারেন এই ম্যাচটায়, এবং একই সাথে চাংতে
এই দুজনকে নিয়ে তিনি তার লাইন আপটা সাজাবেন। যদি হচ্ছে গিয়ে বাই এনি চান্স রায়ান উইলিয়ামস না থাকেন, তখন হয়তো বা তিনি সেকেন্ড অপশনগুলোর দিকে হাঁটবেন। এবং এই জায়গায় তো আপনার রায়ান উইলিয়ামস হচ্ছে একটা মানে বড় একটা ইনক্লুশন তাদের স্কোয়াডে। অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন, অস্ট্রেলিয়ার আন্ডার 20 টিমে তিনি খেলেছেন, আন্ডার 23 টিমে তিনি খেলেছেন, এবং বেঙ্গালুরুর হয়ে আইএসএল এর লাস্ট সিজনটাও তার মোটামুটি আসলে ভালোই গেছে। এবং এই জায়গায় তখন ওই ব্যাটেলটা হবে হামজা ভার্সেস রায়ান উইলিয়ামস। আর রায়ান উইলিয়ামস যে ভারতের হয়ে খেলবেন এই সিদ্ধান্তটা তিনি তো আগেই নিয়েছেন, আর তিনি সেই সিদ্ধান্তের উপর কমিটমেন্টও দেখিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া ওগুলো ছেড়ে অস্ট্রেলিয়ার পাসপোর্ট তিনি সারেন্ডার করেছেন, অস্ট্রেলিয়ার পাসপোর্ট সারেন্ডার করে তিনি ভারতের আইএসএল এ যোগ দিয়েছেন। ভারতের পাসপোর্টের জন্য, যেহেতু ভারতের বংশোদ্ভূত, তিনি ভারতকে রিপ্রেজেন্ট করতে চান ওই লেভেলে। বেশ ঘটনাবহুল একটা বছর গেছে 2025 সাল, আমরা এখনো 25 সালের শেষ দিকে আছি। লাস্ট ম্যাচ 2025 ভারতের সঙ্গে হামজা যদি হিসেব করেন, মার্চে ভারতের বিপক্ষে সেই শিলংয়ে অভিষেক হলো তার, তারপরে ঘরের মাঠে তিনি জয়টাও পেয়ে গেলেন। কিন্তু ওই জয়টা, যেটা সমিত সোম বলছিলেন, ওই জয়টা যখন পেয়েছিল ভুটানের অ্যাগেনস্টে 2-0 গোলে, সেখানে তো সমিত সোম খেলতে পারেননি। তো সেই জয়ের আক্ষেপটা হয়তো সমিত সোমের রয়েই যাচ্ছে এই বছরে। সেটাই বলছিলেন যে এই ভারত ম্যাচের সঙ্গে যেন সেটা পূরণ করতে পারে পুরো দল, সেটার জন্য হয়তো তার একটা বাড়তি চাওয়া থাকবে। এবং এই জায়গাটাই আপনি হচ্ছে খেয়াল করেন, বাংলাদেশ এই বছর হচ্ছে আপনার ম্যাচ খেললো 7টা এখন পর্যন্ত। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এটা হতে যাচ্ছে বাংলাদেশের 5ম ম্যাচ। মাঝখানে একটা খেলো ভুটানের এগেনস্টে, মাঝখানে একটা খেলো আপনার নেপালের এগেনস্টে। সুতরাং সমিতের সেই আক্ষেপটা থাকবে বাংলাদেশের হয়ে জয়ের সেই আক্ষেপটা, কারণ তিনি গোল করলেন। সেই ম্যাচটা আসলে ড্র যদি বাংলাদেশ করতে পারতো, সেইখানেও সমিত সোমের একটা হ্যাপি ফেস হয়তো বা আমরা দেখতাম হংকং চায়নাকে নিজেদের ঘরের মাঠে, যেটা আসলে বাংলাদেশ করতে পারেনি। এরপরও এখন বাংলাদেশের প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে, এবং একটা প্লাস পয়েন্ট হচ্ছে শেখ মোরসালিনের ইনজুরি কারণে তিনি তো লাস্ট ম্যাচটা খেলতে পারেন নাই। এরপরে হচ্ছে একটা ইমপ্রুভমেন্ট শেখ মোরসালিনের হয়েছে, ধারণা করা হচ্ছে শেখ মোরসালিন হয়তো বা সেই জায়গাটায় ফিরে যাবেন। এবং ওভারঅল সমিত সোমকেও তো আপনি শুরু থেকেই এই ম্যাচটায় পাচ্ছেন। সুতরাং হাভিয়ার কাবরেরাকে হয়তো রোটেট করতে হবে তার মিডফিল্ড সেট আপটা। লাস্ট ম্যাচে আমরা মিডফিল্ডে দেখলাম হচ্ছে কি আপনার হামজা চৌধুরী খেললেন, জামাল ভুইয়া খেললেন এবং 2 সোহেল রানা খেললেন। হামজা আপনার শিওর শট, এইটাতে তো কোনো মানে ডাউট নাই। এবং বাকি সমিতকে আপনি ইনক্লুড করছেন, যদি মোরসালিনকেও আপনি ইনক্লুড করেন, সেই জায়গাটা আসলে কাদের 2 সোহেল রানাকেই সরিয়ে নেবেন কিনা, নাকি হচ্ছে সিনিয়র সোহেল রানাকে রেখে জুনিয়রকে সরাবেন, নাকি জুনিয়রকে রেখে সিনিয়রকে সরাবেন, এই ইকুয়েশনগুলো আসলে হাভিয়ার কাবরেরা মেলাবেন। এবং কাজেম শাহকেও তো আমরা দেখলাম লাস্টের দিকে একেবারে অল্প সময়ের জন্য তাকে, সেই জায়গায় হচ্ছে হাভিয়ার কাবরেরাকে ওই পুরো কাজটা আলটিমেটলি ওই মিডফিল্ডটা নিয়েই করতে হবে। এবং সামনে মানে যেটা হাভিয়ার কাবরেরা এখন করে থাকেন, ওই রাকিব ফাহিম হয়তোবা ওই জায়গাটাতেই তিনি আলটিমেটলি ফোকাসটা করবেন। আমি যে পরিবর্তনটা ভারত ম্যাচে দেখতে চাই সেটা হচ্ছে কিউবা মিচেলকে আমি দেখতে চাই এই ম্যাচে। কিউবা মিচেল অভিষেক ম্যাচে শেষ কটা মিনিট যখন খেলেছিলেন, কিউবা মিচেল দেখিয়েছেন যখন দলের দরকার পড়ে তিনি ডি বক্সের সামনে গিয়ে বল ব্লক করতে পারেন, ডিফেন্ডে হেল্প করতে পারেন, প্লাস অ্যাটাকিং প্রাওয়েস তার যে আছে সেটা তো আর ভেঙে বলার কিছু নেই, সবাই জানেন। কিউবা মিচেলকে আমি এই স্কোয়াডটাতে দেখতে চাই। প্লাস মিডফিল্ডের কথা যদি বলেন, বাংলাদেশ এই মুহূর্তে ভারতের এগেনস্টে যদি কোনো একটা সেক্টরে যদি ডমিনেন্স রাখতে পারে, সেটা হচ্ছে মিডফিল্ড পজিশনে বাংলাদেশের অনেক অপশনস। হামজা আছেন, সমিত আছেন, কিউবা মিচেল আছেন। যদি ফাহমিদুল মোরসালিন যদি ফিট হয়ে যায়, মোরসালিনও তো ভালো একটা অ্যাডিশন। মোরসালিনের সেই অ্যাটাকিং প্রাওয়েসটাও আছে, তিনি চান্স ক্রিয়েট করতে পারেন খুব ভালো। তো ওই জায়গাটা থেকে হামজাকে যদি একটু সামনে ঠেলে একটা ভালো স্টার্ট করা যায়, একটা আর্লি গোল আদায় করা যায়। যেমন আমি যখন দেখছিলাম, যদি হিসেবগুলো দেখি, বাংলাদেশ যে কটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, বাট ভারতের এগেনস্টে প্রথম ম্যাচটা শিলংয়ের সঙ্গে 0-0 ড্রয়ের পরে যতগুলো ম্যাচ আছে বাংলাদেশ প্রথমে গোল কনসিড করেছে। আর প্রত্যেকটা ম্যাচে যদি আমি একটা জিনিস দেখি, বাংলাদেশ স্লো স্টার্ট করেছে। বাংলাদেশের মধ্যে প্রথম 10 মিনিট 15 মিনিটের মধ্যে একটা গোল আদায় করার ক্ষুধা ছিল না সেক্ষেত্রে। আর ওইদিকে যদি হিসেব করি, হংকংয়ের এগেনস্টে কি হলো, হংকং চায়নার এগেনস্টেও তো বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারলো না, শেষে গিয়ে গোল খেলো। আর এই জিনিসটাও তো সমিত সোম মাথায় এনেছেন যে শেষে গিয়ে গোল খাওয়ার ব্যাপারটা, বাংলাদেশের মেন্টালিটি ওটা থাকে না যে বাংলাদেশ লিডে যাবে, তারপর লিডটা ধরে রাখবে। সেই মেন্টালিটির ওই ব্যারিয়ারটা থেকেও বাংলাদেশকে বের হতে হবে। কারণ এই সেম জিনিস কতবার ভক্তরা দেখবেন। আর আমরাও যখন সাংবাদিকরা যখন খেলা দেখি মাঠে, একই জিনিস দেখতে দেখতে আমরা এখন খুব বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। তো বছরের শেষ ম্যাচ, নতুন একটা ঘটনাবহুল বছর গেছে, এটার একটা ভালো ইতি কি টানা যায় না? ডেফিনেটলি। এবং দেখেন এই জায়গাটার মধ্যে আপনি এটা শিওর শট ধরে রাখতে পারেন
ইন্ডিয়ার খালিদ জামিলের যে আসলে খেলার ধরন, তিনিও একটা স্লো স্টার্টেই করবেন এবং তার কিন্তু হচ্ছে গিয়ে মূল তার যে পাওয়ার হাউসটা তিনি সেট করেছেন সেটা হচ্ছে তার মিডফিল্ড লাইনটাকে। মিডফিল্ডে ব্লক বাংলাদেশ খাবেই, মানে মিডফিল্ড ব্লক করেই হচ্ছে গিয়ে খালিদ জামিল কাউন্টারটা শুরু তিনি মিডফিল্ড থেকে করতে চাইবেন। সেই জিনিসটা আসলে ইন্ডিয়ার একটা খালিদ জামিলের ব্র্যান্ড অফ ফুটবল হয়ে গেছে। আইএসএলও হচ্ছে গিয়ে তিনি ওই কাজগুলো করেছিলেন, মানে তুমি যাকে নিয়েই আসো আমি হচ্ছে গিয়ে তোমাকে মিডফিল্ডে আটকে দেওয়াই হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, তাহলে আমার ডিফেন্সের ওপর আমি চাপটা আসলে প্রেশারটা কম রাখবো। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আগামীকালকে প্রেস কনফারেন্স রয়েছে, পরশুদিন ম্যাচ রয়েছে এবং টিকিট নিয়ে তো চারদিকে হাহাকার যেটা চলছে, এই সব কিছুই বলে দেয় এই ম্যাচটার উন্মাদনা এক অন্য মাত্রায় চলে গেছে, কারণ দিন শেষে এটা বাংলাদেশ আর ভারতের লড়াই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.